দারুণ ভালোবাসা, অনেক শ্রদ্ধার সাথে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ গুরু। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আফরোজা রুমা, আমি মিরপুরে থাকি। আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে। আমি আমার ফ্যামিলির সাথেই থাকতাম। তো ওখানে থাকার পরে অনেক সমস্যা, অনেক কষ্ট করে আজকে আমি এই পর্যন্ত আসছি, যেখানে আমার ফ্যামিলি কখনোই কোনো দিক দিয়ে আমাকে সাপোর্ট করে নাই, আর সামনে করবে কিনা তাও জানি না। সবচেয়ে বড় জিনিস আমি প্রথম থেকেই বলি, আমাকে মানুষ করে আমার দাদি। কেন জানি না, যা আমার মা, যদিও কথাটা বলা উচিত না অনিয়ারে, বিশ্বের সব মানুষই এটা শুনে, আমি আমার মায়ের ভালোবাসা থেকে সবসময় বঞ্চিত। যদিও সে মারা গেছে, কথাটা বলা উচিত না, তার জন্য আমি দুনিয়া দেখছি, কিন্তু আমি তার কাছে সবসময় অবহেলিত, সবসময়। কেন আমি জানি না, আমি আজও জানতে পারি নাই। তা আমার দাদি আমাকে মানুষ করে, আমার দাদি আমাকে সবচেয়ে বড় করে। এমনকি আমার দাদি আমাকে, আমার জন্য মারও খাইছে, আমাকে বাঁচাইতে যায় আমার মায়ের হাতে মারও খাইছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তারপর আমার দাদি যখন মারা যায়, আমার অনেক কষ্ট হয়। আমার বাবা মার কথা মনে পড়ে না গুরু, কিন্তু আমার দাদির কথা সব সময় আমার মনে পড়ে। সব সময় মনে হয় কি আমি তার আত্মাটা ছিলাম। সে যদি কষ্ট পাইতো, আমি যদি কষ্ট পাই, হয়তো সে কষ্ট পাইতো। আমার দাদি, আমি না খায়া থাকলে আমার ফ্যামিলি থেকে কোনোদিন বলে নাই, যেখানেই যাইতো আমার দাদি আমাকে নিয়ে যাইতো। ঠিক আছে গুরু, আমি যখন বিধবা হই, আমি অনেক ছোটকালে, আমি ম্যাট্রিক পরীক্ষার পরে আমার বিয়ে হয়, আমার একটা সন্তানও হয়। মানে কি বলবো, একটা ভালো মা হইতে পারি নাই, একটা ভালো বোন হইতে পারি নাই, একটা ভালো ওয়াইফ হইতে পারি নাই, আমি একটা ভালো সন্তানও হইতে পারি নাই। আমার ভাগ্য খারাপ নাকি? আল্লাহ তাআলা বলছে ভাগ্যকে কখনো গালি দিও না, আমি ভাগ্য বানাইছি। কিন্তু তারপরেও প্রত্যেকটা মুহূর্তে গুরু আমি কষ্ট করেই আসলাম, কষ্ট করেই আসছি। আমি কারোর কাছে এই কথাগুলো বলতে পারি না গুরু, নিজেকে এত কষ্ট দেই, যার জন্য আমি এত কষ্ট সহ্য করে সুখ আনন্দ সব কিছু ত্যাগ করছি গুরু, আমি শুধু সন্তানটার জন্য। আজ সেই সন্তান আমাকে বলে তোমার মতো নিকৃষ্ট মা আর এই পৃথিবীতে নাই। এর চেয়ে সেই মায়ের মরে যাওয়া অনেক ভালো গুরু, অনেক ভালো আমি মনে করি। কার আশায় বাঁচবে গুরু, কার আশায়? আমি স্ট্রাগল করে তার ইন্টার কমপ্লিট করাইলাম, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি তার কাছে লাঞ্ছিত। কেন গুরু? একটা ফ্যামিলিতে যখন বিধবা হয় বা একটা ডিভোর্স হয়, ফ্যামিলির কাছে সেই সম্মানটা থাকে না গুরু। একটা কাজের মূল্য থাকে, বুয়ার মূল্য থাকে, কিন্তু একটা মেয়ের মূল্য থাকে না। মনে হয় কি ফ্যামিলির কাছে বোঝা। কিসের জন্য গুরু? সেও তো একটা মহিলা, সেও তো একটা মা, সেও তো কারো সন্তান ছিল। তাহলে কেন এরকম হয় গুরু, আপনি বলেন কেন? স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট নন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্রষ্টা তিনি তো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো সমস্ত মানুষের শক্তির আধার। তিনি আছেন তাই পৃথিবী আছে। কিন্তু একটা মানুষের যোগ বিয়োগ করে তার খতিয়ান যদি এমন হয়, যাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, না ভালোবেসেছে তার মা, না ভালোবাসা পেয়েছেন তার সন্তানের কাছে, না ভালোবাসা পেয়েছেন কাছের কোনো মানুষের কাছে, যে মানুষটাকে সবাই সবসময় বোঝা হিসেবে চিন্তা করেছে, এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কি হতে পারে? কি দোষ ছিল ওনার, যে দোষের কারণে নিজের মনটাকে বুঝ দিবেন, হ্যাঁ আমি এই দোষটা করেছিলাম, বিধায় সবাই হয়তো আমাকে ঘৃণা করে, সবার কাছে আমাকে বোঝা মনে হয়। যদি দোষ না করে থাকে,
তাহলে স্রষ্টার কাছে হয়তো তিনি আর্জি জানাবেন, স্রষ্টা সমস্ত কষ্ট দেওয়ার জন্য, সমস্ত সম্পর্ক থেকে আমাকে বিচ্ছিন্ন রাখার জন্য তুমি কি আমাকেই নির্বাচন করলে, আমাকেই তোমার পছন্দ হলো। আমি আমার বোনের জি, বাসায় আপা। গেছি গুরু, সারাদিন হাজবেন্ড মরার পর আমি গার্মেন্টসের জব নিলাম। জব নেওয়ার পরে গুরু বোনের বাসায় গেছি। কোথা থেকে আসছো? এরকম গার্মেন্টস থেকে আসছি। ভাতটা দিছে, প্লেটটা আমাকে নিয়ে খালি মুখে দিছে, প্লেটটা নিয়ে নিল আমার সামনে থেকে। গার্মেন্টস থেকে আমার বাসায় আসবা না, আমার একটা মান সম্মান আছে। কোনো মানুষ পারে গুরু? পথের ভিক্ষুককেও যদি খাইতে দেয়, সে কখনো ভাতের প্লেট কায়রা নেয় না গুরু। কিন্তু আমার কাছ আমার লাইফে এটা হয়ে গেছে। রোজার মাসে আমার বোনের বাসায় ছোটটার কাছে গেছি, আমি রোজা রেখেই গেছি। সে আমাকে দেখে ফল নিয়ে আসছে, আস্তে করে পা দিয়ে খাটের নিচে ঠেলে দিছে যাতে আমাকে না দিতেও হয়। তার হাজবেন্ড আমাকে বাসার থেকে বার করে দেয়, ওরে বাসার থেকে বার করে দাও। কেন গুরু? আমার অপরাধ? আমার অপরাধটা কি গুরু? যখন কাজের দরকার হয় ডাকো ওকে, এসে কাজ করে দিক। 2টা রুটি 2টা হালুয়া দিয়ে যাও, বাসায় যাও। কেন গুরু? আমি কাজের বুয়া? কারণ ওইটা আমার মায়ের থেকেই করে আসছি। ঈদেতে কারোর বাসায় কোরবানির সময় হলে যাও ওরে পাঠায় দাও, আজকে বুয়া আসে নাই। ঠিক আছে গুরু? আজকে যদি 1 লাখ টাকা বা 10,000 টাকাও কেউ দেয়, তোমার এই মেয়েটা আমার কাছে শুইতে দাও, তাই দিবে, তাই দিবে গুরু। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আজ পর্যন্ত একটা ঈদের কি কাপড় আমি জানি না। আমার নিজের আত্মাকে আমি এত কষ্ট দেয়, একটা আইসক্রিম খাওয়ার জন্য গুরু আমি 10 বার দোকানের সামনে গেছি, কিন্তু আমি খাই নাই গুরু। কেন? একটা আইসক্রিম 15 টাকা দিয়ে খাবো? আমি 1 কেজি আলুও কিনে নিয়ে আমার বাসায় যাইতে পারবো গুরু। তাহলে আমি কতটা কষ্ট পাই, আমি নিজেরে কতটা কষ্ট দেই। আমার এক দুলাভাই আমার দোকানের সামনে যা বলছে, এই পাগলি তুই কি খাবি বল। আমি বলছি, সত্যি আপনি আমাকে খাওয়াবেন? হ্যাঁ খাওয়াবো, তুই কি খাবি বল। 3 বার বলার পর আমি একটা আইসক্রিম খাবো। সত্যি খাবি? ও যেই আইসক্রিম চাই ওরে সেই আইসক্রিমটা দেয়, পরে আমার ওই আইসক্রিমটা কিনা দেয়। আমি আইসক্রিমটা হাতে নিয়ে আমি কাইন্দা দিছি যে আজকে 15 টাকা দামি একটা আইসক্রিম আমি নিজে কিনতে পারি নাই, কিন্তু মানুষ আমাকে কিনে দিছে, আমি তারপরে খাই। আপনার মনে আছে কিনা জানি না, আমি অনেক অসুস্থ ছিলাম। গত লকডাউন আপনি আমাকে 2000 বিকাশে টাকা পাঠান, আমি তারপরে ওষুধ খাই। আপনি বললে বিশ্বাস করবেন না গুরু। আফরোজা, ওইটা ওই যে একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ যমুনা টিভিতে। হ্যাঁ, আমি আরেকটা টেলিভিশন চ্যানেল হ্যাঁ, এবং একটি live কোম্পানিকে ছিল ওটা। নিয়ে একটা লাইভ প্রোগ্রাম হ্যাঁ, করতাম এটা live ওখানে। ছিল। ইনফ্যাক্ট যখন করোনা শুরু হ্যাঁ, হয় হ্যাঁ, হ্যাঁ। মার্চের পর থেকে, জি জি এবং ওখানে সবাই বিভিন্ন নাম্বার থেকে হ্যাঁ। ফোন দিত, জি। তাদের কষ্টের কথা বলতে, এবং আমরা ওখান থেকে টাকা পাঠাতে ব্যবস্থা জি। করতাম। ওই জি। প্রোগ্রামে আপনি যোগাযোগ জি। করেছিলেন। জি ওগুলোই অনেক মন চায় আফরোজা। আমার তো সক্ষমতা নাই, বাট সক্ষমতা থাকলে শুধুই গল্প শোনানো না, ওদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, সমাধানের রাস্তাটা কিভাবে ওপেন করা যায়, সেই চেষ্টাটাই সবসময় সবচেয়ে থাকে। বড় ওই লাগছে যে আমি মানে আল্লাহর উপর আমার এতটা বিশ্বাস ছিল, আমি তখন এতটাই অসুস্থ ওই সময়। আমি বলে বুঝাতে পারবো না। আমি এখনো আজকে 2018 শেষের দিকে আমার একটা ইউট্রাসের টিউমার ধরা পড়ে। এখন ডাক্তার বলছে ওইটা ক্যান্সারের রূপ নিতে পারে, কিন্তু আমার অ্যাবিলিটি নাই ওইটা চিকিৎসা করার। তারপর আমি যত দূর পারছি, এখন এই 2 বছর ধরে আমি আর পারি নাই, এই চিকিৎসাটা নিতে। আমি এভাবেই আছি, আমাকে ডাক্তার বলে তার মানে ওই দিয়েছে। টাকা দিয়ে কি আপনি ওষুধ কিনছিলেন? হ্যাঁ আমি ওষুধ মানে কিনছিলাম। পরিস্থিতি ওই সময় খুবই ভয়াবহ খুব ছিল। ভয়াবহ ছিল, খুবই ভয়াবহ ছিল। দেখুন, আল্লাহ আসলেই পক্ষপাতদুষ্ট এটাই। নন। কেমনে মানুষকে সহযোগিতা করেন, এটাই। কোথায় আমি প্রোগ্রাম দেখেন, কেমনে আপনি ফোন কল্পনা করলেন, করতে পারি নাই এটা যে কিসের আপনি সাথে আমাকে কিসের ফোন কানেকশন। দিবেন, আপনি আমাকে ফোন দিবেন আর আপনি আমাকে টাকাটা পাঠাবেন। আমি কল্পনা করতে পারি নাই।
মানে সব আল্লাহ আল্লাহর মহান, ফয়সালা, আল্লাহ আসলেই মহান। আল্লাহ আসলে তিনি মহান। তিনি সমস্ত প্ল্যান করেন যে কাকে জি। কিভাবে কোন কাজের জন্য ফয়সালা। বাট আমি খুব বেশি করে চাই আফরোজা যে এই ধরনের প্রোগ্রাম করার সুযোগ আমার অনেক বেশি হোক, যাতে করে এইরকম আপনি যেমন ওই মুহূর্তটাতে যে কষ্টটা জি। ছিলেন, এরকম বহু মানুষ তো ওই রকম কষ্টের মধ্যে আছে, জি। যদি কোনো সমাধানের কারণ খুঁজে পাই। ইনশাআল্লাহ জি। প্ল্যানের মধ্যে একবার অলরেডি আমরা 7-8 মাস এই ধরনের প্রোগ্রাম করেছিলাম। জি। আমরা লাইভে রেডি থাকতাম, আফরোজার মতো অনেকেই ফোন দিত, সাথে সাথে আমরা ফোন ব্যাক করে তাকে বিকাশের মাধ্যমে যৎসামান্য কিছু উপহার পাঠানোর চেষ্টা করতাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টার মধ্যে আছি, পরিস্থিতি একটু সেটেল ডাউন হোক, দেশের অবস্থা আসলেই ভালো না, ইকোনমিক কিছু ক্রাইসিসের ভেতর দিয়ে সবাই যাচ্ছে, এ ধরনের প্রোগ্রাম নিয়ে ফিরে আসব। কারণ আমার কাছে মনে হয় আফরোজা যে সময়টার কথা বলছে জি। ঠিক এক্স্যাক্টলি ওই সময় গিফটের পরিমাণ হয়তো 2000 টাকা, কিন্তু সেটা 2 কোটি টাকার চাইতে কোনো অংশে কম হ্যাঁ, না, কম কারণ ছিল না। এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে হ্যাঁ। বেচারার ওই টাকাটার প্রয়োজন ছিল। সো আমরা এই জিনিসটা প্ল্যান করতেছি, খুব শীঘ্রই হয়তো এরকম কিছু উদ্যোগ নিয়ে ফিরে আসব, শুধুই আপনাদেরকে অনুপ্রেরণা দিতে, শুধুই আপনাদেরকে কষ্টের কথা শুনতে আমারও কিন্তু অস্থির লাগে। মনে হয় যে একটা দৃশ্যমান কিছু করি যার মাধ্যমে সমাধান খুঁজে পায় মানুষ, একটা সফল কিছু হোক, সেটার জন্য আমার ভেতরটা ছুটে একদম ছিঁড়ে যায়, হাঁসফাঁস করি আমি। আফরোজা কথা প্রসঙ্গে ঘটনাটা বললো দেখে এখন মনে জি। পড়লো, যেটা আমি 8-9 মাস একটি কোম্পানিকে সাথে নিয়ে জি। এবং একটি টেলিভিশন চ্যানেলকে সাথে নিয়ে কাজটি করেছিলাম। জি। ইনশাআল্লাহ ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ থেকে এরকম আয়োজনে আমি যাব খুবই শীঘ্রই। আফরোজা, জি। তারপরে আমি যখন আমার বাসায় থাকি, আমার ফ্যামিলি থেকে আমার মা যেটা ডিসিশন নিত সেটাই হইতো, এবং সে যা বলবে তাই। তো আমার মা আমাকে বলল, আমি যা বলবো দয়া ভেবে থাকতে দিছে, আমরা যা বলবো তাই শুনতে হবে। মা সেই কথাটা বলছে আমাকে, ঠিক আছে কি করতে হবে সে একটা, আমি নাম নিব না, রাজনীতির 2টা বড় দলের মধ্যে একটা, তো এখানে সার্থকতা ছিল আমার ছোট খালারও। 6 দিনের বিনিময়ে সে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বার করে দিছে। রানিং সরকার, 6 দিনের বিনিময়ে। আমার কি অন্যায় ছিল? আমি কালো? আমার মায়ের বলিদান হয়ে দাঁড়ালাম আমি, আমার মায়ের বলিদান হয়ে দাঁড়ালাম আমি। দই নিয়ে আসছে বাবা, সবাই খাইছে। আমি একদম আফরোজা আপনার ছোটবেলার ঘটনা কিছু শুনতে চাই, তারপর আপনার বৈবাহিক সম্পর্কে যে গেলেন সেটা শুনতে চাই, আপনার প্রিয়তম মানুষটির চলে যাওয়া সেই মুহূর্তটা শুনতে চাই, এবং তারপর থেকে যে যুদ্ধটা সেটা আমরা অলরেডি পুরো জিনিসটা সারাংশটা শুনেছি, একদম স্টেপ বাই স্টেপ একটু শুনতে চাই। আপনার ছোটবেলা মায়ের সাথে বলছিলেন যে মা কেন জানি আপনাকে পছন্দ করতো না, আপনাকে ভালোবেসেছে এরকম খুব বেশি এ ধরনের এক্সপিরিয়েন্স আপনার জীবনে নাই, যা ভালোবাসা পেয়েছেন আপনার দাদির হাত ধরে। ওই সময়টায় কি ছিল, কেমন হইতো ঘটনাগুলো, তারপর আপনি বড় হলেন, দেন বৈবাহিক সম্পর্ক, আমি স্টেপ বাই স্টেপ এভাবে একটু আপনার কাছে শুনতে চাই। আমি আমাদের আর্মিদের কোমরে যে বেলটা হয় না, জি, ওই বেলটা আমরা তৈরি করতাম, মানে আমাদের একটা বিজনেস ছিল, ওকে। ওটা পুরোটাই আমরা তৈরি করে দিতাম। আফরোজা, আপনি মাইক্রোফোনটা একটু আপনার হ্যাঁ। ঠোঁট ইসের কাছে অ্যাডজাস্ট করে নিতে পারেন, হ্যাঁ, তুলুন এভাবে হ্যাঁ। তুলুন, জি আমি ওইভাবেই ঘুরবে এটা, হ্যাঁ। ইয়া বেটার। তো আমাদের ওটা তৈরি হতো, তো বাবার সঙ্গে আমিও করতাম, থাকতাম, দেখতাম। আমি আমার বাবার সম্পূর্ণ এক, মানে আমি কার্বন কপি যেটাকে বলা হয়, বাবার চেহারা আর আমার চেহারা। আমাদের বিজনেস ছিল অনেক ভালো বিজনেস। আমার বাবা যদি কোনো জিনিস নিয়ে আসতো, আমার নানির বাড়ি যাইতো 3 ভাগ, 1 ভাগের অর্ধেক থাকতো আমাদের বাসায়। ও, বাবা কিছু নিয়ে আসলে সাথে সাথে 3 ভাগ নানির বাসা চলে, তার মায়ের বাসা পাঠিয়ে বাসায় দিত। চলে যেত। আচ্ছা, মাসে 25 দিন কি 26 দিন আমার নানির বাসার মানুষগুলা আমাদের বাসায় এসে খাইতো। অথচ গুরু, বললাম না সে মারা গেছে, আমি তার নামে বদনাম করব না, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, কারণ আমি রোজাতে তার মৃত্যুবার্ষিকীতে আমি সবসময় কোরআন শরীফ পড়ে খতম দেই, এর জন্য আমি তার নামে বদনাম করব না। এখন তার হিসাব সে দিতেছে। আমার ফুফু ছিল একটা বোবা, কথা বলতে পারতো না। আমার দাদি 5 বছর বয়সে বিধবা হয়ে আমার বাবাকে নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে। আমার 2টা ফুফাতো ভাই আমাদের বংশের মধ্যে। তো ওই ফুফাতো ভাই 2টা
চৌকিতে ঘুমাইতো, আমি ঘুমাইতাম, আমার এক সাইডে দাদি, এক সাইডে ফুপু, মাঝখানে আমি দেখতে কালো ছিলাম ছোটবেলায়। আর আমি ভাই বোনদের মধ্যে মেজো, আমার প্রচুর রাগ। আমার নানির বাড়ির মানুষকে আমি পছন্দ করতাম না। কেন করতাম না গুরু? ওই যে বলতাম, মানে ফ্রিজে জিনিস আছে, ধরেন 4টা কলা নিয়ে আসলো, 3টা কলা আগেই মা পার করে দিবে তার মায়ের বাসায়, আর একটা কলা যেটা থাকলো সেটা আবার ওরা এসে খাচ্ছে একসাথে। হ্যাঁ, মানে বেশিরভাগ সময় আপনাদের বাসাতে মামারা খালারা এসে খাওয়া দাওয়া করতো। ওকে, কিন্তু এখানে যে আমার একটা ফুপু আছে, বা আমার ওদিকে একটা কেউ দাদি কেয়ার আছে, করতো না। বা আমার 2টা ফুফাতো ভাই আছে, অর্থাৎ বাবার দিকে আত্মীয়র দিকে কারো কোনো খেয়াল ছিল কোনো ইয়ে না। নাই। বুঝছে। আর আমার বাবা ভালোবাসা বলতে, তার ওয়াইফ বলতে সে অজ্ঞান। যদি তাকে একটা পিঁপড়াও কামড়ায়, সে মানে একদম শেষ। এক কথায় বলা চলে, এক কথায় বলা চলে। আমার ফুপু, মানুষ বলে না রক্তের টান, রক্তের টান না, আমি নিজে যতটুকু বোঝার পর আমি বুঝি, আমার ফুপু মানুষের বাসায় কাজ করছে, থালা বাসন মাজছে, পানি দিছে, পাঞ্জাবিতে এখানে যে কলারে ঘুন্টি হইতো না সুতা দিয়ে পেঁচায়, এই ঘুন্টি বানাইতো, পাঞ্জাবি সেলাই করতো, ওই 2টা ভাইকে মানুষ করার জন্য। বড় মাছ নিয়ে আসলে কোনোদিন আমার ফুপুকে একদিন দেয় নাই যে সে তো বোবা। জি না, কথা বলার মধ্যে শুধু একটা কথায় 2টা কথা তার বোঝা যেত, মা, ভাই, এই দুটো। তা ভাইটা স্পষ্ট আসতো না। সে মোট কথা আমার দাদি ফুপু বা ফুপতো ভাই। ফুপু তাহলে খুব বেশি দিনও সংসার করেনি, 5 বছর বললেন? না, দাদি দাদি আমার বাবার যখন 5 বছর ওই বয়সে দাদি চলে আসে বাংলাদেশে, পার্টিশন হয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসে। আর ফুপু হচ্ছে আপনার বোবা, যে ওই পরিবারেই থাকে, তার 2টা ছেলে নিয়ে। কিন্তু আপনার বাবা যে পরিমাণ ভালো মানুষ, যতটুকু কেয়ারিং সে তার ওয়াইফের প্রশ্নে এবং ওয়াইফের ফ্যামিলির প্রশ্নে, নিজের বোন বা ওদের ব্যাপারে সেই কেয়ারিংনেসটা থাকতো না আপনার মায়ের ভয়ে। ওকে, যেহেতু আপনার মা যা বলে, যা যেভাবে চলায় সেভাবেই চলে আপনার বাবা। ওকে, তারপর সে মানে মোট কথা বলতে কি, যদি একটা কিছু দেয় লুকায় দেয়। আমি মেয়ে, তার তো সন্তান আমি, আমাকেও যদি একটা কিছু দেয়, এই জিনিসটা যে আমি দিব, সে কিন্তু, তোমার মা কিন্তু আমাকে বকা দিবে, এই জিনিসটা লুকায় রাখো। আপনাকে কিছু দিলেও লুকায় দিতে হয়? তারপর মানে কি বলবো, কিছু মানে যখন একা থাকে এগুলা চিন্তা করলে না মাথা নষ্ট হয়ে যায়, যে কেমন একটা মানুষ ছিল। আমার একটা ফুপু বোবা ছিল, তাকেও সে মানে অতটা পাত্তা দেয় নাই। আমার দাদি বুড়া, হ্যাঁ, বাসায় তাকে রাখে নাই। কেন রাখে নাই? পেশাব পায়খানা কইরা ফেলবে, এই জন্য সে বাসায় রাখে নাই। আমি এই কথাটা কেন বলতেছি, আজকের বিশ্বের মানুষ জানুক যে তারাও একদিন বুড়া হবে, তারাও একদিন এই পর্যায়ে আসবে। আজকে তারা অবহেলিত হচ্ছে। কেন হচ্ছে? ওই যে মায়ের কাছ থেকে শিখে আসতেছে। ফ্যামিলির কেউ না কেউ দাদি ফুফুর প্রতি টান থাকে, কার আছে কিনা আমি জানি না, কিন্তু আমার আছে, এখনো আছে। আমার 2টা ফুফাতো ভাই। এই জন্য কি আপনার মা একটু বেশি অপছন্দ করতো আপনাকে? হ্যাঁ, আমার মনে হয় তাই। হয়তো আমি লুকায় জিনিসগুলা দিয়ে দিতাম। এটা তো আপনার মা ঠিকই টের পাইতো পরে। হ্যাঁ, টের পাইতো। আর আপনার মায়ের মেন চোখের বিষ ছিল বাবার দিককার আত্মীয় স্বজন। হ্যাঁ, স্পেশালি তার বাবার তার মাকে দেখতে পারবে না, বোনের সেবা করতে পারবে না, বোনের বাচ্চাদেরকে দেখতে পারবে না। আপনি আবার ওদের প্রতি একটা সহানুভূতিশীল ছিলেন, সেটা কি একটা বড় কারণ যে আপনার মা আপনাকে অপছন্দ করতো? হ্যাঁ, এটাই কারণ। ওকে, তারপর তো সেই হিসাবে আমি বলতাম, তুমি কেন এরকম করো? এই এখানে বাসায় আসছে নাস্তা খাওয়ার জন্য, দাদি আসছে, চা রুটি দাও। আমরা সকালে গুরু, অনেকে আছে ডিম দিয়ে রুটি খায়, আমরা ডিম দিয়ে না, চা দিয়ে রুটি ভিজা ভিজায় খাই আমরা। তা বললাম, দাদি আসছে, রুটি চা দাও, বারান্দা বসাও। কেন? পেশাব কইরা দিবে, বুড়া হইছে না। বলেন আপনি কি বলবেন? ভাত যদি খাইতে বসে, ভাতও রুমে বসে খাইতে দিত না গুরু। আমার ফুপু মানুষের গেটের কাছে যা দাঁড়াই থাকতো,
বড় কোনো মাছ কেউ যদি আমার মহল্লায় কিনে না, তাদের গেটের কাছে যে দাঁড়ায় থাকতো, মাছের আঁশগুলা নিয়ে আসতো, মাছের লেজাটা নিয়ে আসতো খাওয়ার জন্য। অথচ তার ভাই বড় মাছ নিয়ে আসে, রুই মাছ, কাতল মাছ নিয়ে আসে, কোনোদিন একটা চাকা থাকে দেয় নাই। বড় বিচিত্র এই জীবন, কত রকমের রূপ রং আর বৈচিত্র্য যে দেখবো, আর কতখানি যে দেখার বাকি। গত 12-13 বছর হান্ড্রেডস অফ স্টোরিজ এক্সপ্লোর করার সুযোগ হয়েছে প্রোগ্রামের থ্রু দিয়ে। তারপর আমার কাছে মনে হচ্ছে নিত্য নতুন 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 ঘটনা পরিস্থিতির সামনে দিয়ে যাচ্ছি। বড় বিচিত্র মানুষের জীবন। তারপর আপনি বলছিলেন যে বেচারা মানুষের বাড়ি বাড়িতে কাজ করতো, যখন মাছের আঁশটা দিত, বাহ, ওটা কিভাবে রান্না করতো আমি নিজেও ছেলে জানি কিন্তু না। অসম্ভব সক্ষম একজন ছেলে, যে ভালো জীবন যাপন করতেছে। ওই আঁশ কি করতো সে? রান্না করতো, রান্না করে সে খেত। আবার ফুফুতো ভাইকে বিয়ে দেওয়া হয়েছে, তার ছেলেটাও ভালো ছিল না, বউটা ভালো ছিল না। গেটের কাছে বাসি ভাত, একটা পেঁয়াজ দিত, একটা কাঁচামরিচে দিত না। খাইলে খাও, না খাইলে না খাও, যাও। আমি মাঝে মাঝে যেতাম দাদির বাসায়। দাদি কি খাইছো? খাইছি। কি খাইছো বলো? আলাদা করে দিয়েছিল। উনি কি একা থাকতেন তখন? না, ফুফু থাকতো, দুটো ভাই। ও আচ্ছা, ওদেরকে একদম আলাদা করে দিল। একদম সম্পূর্ণ আলাদা মানে একদম আলাদা। বাড়ি থেকেই বার করে দেওয়া হয়েছে তাদেরকে। গুরু বার করে দেওয়াতে আমি তার বাসায় যেতাম। দাদি আজকে কি, মানে আমার ভাষা আমি বলি, দাদি আজকে কি খেয়েছো? বলে ভাত। কি দিয়ে ভাত খেয়েছো? ওই যে তোর বেটি কি বানাইছে জানি না, ও দিছে। ও কি দিছে দেখি? দেখি হয়তো চিংড়ি শুটকি বা মাছের আঁশ, এগুলা। আচ্ছা ঠিক আছে। বাসায় যেতাম, যে ওখান থেকে চুরি করে দাদির জন্য পাঠাতাম, আমি নিজে নিয়ে আসতাম। তো এইভাবে আপনার মা মনে হয় এগুলো সবই টের পাইতেন পরে? হ্যাঁ, টের পেত। এবং তার আপনার প্রতি মানে বিতৃষ্ণা, মানে নোংরা জিনিসের দিকে তাকাবো, তাও ওর দিকে তাকাবো না। আমি বললাম না গুরু, মায়ের ভালোবাসাটা কি জিনিস আমি আজ পর্যন্ত পাইনি। আমি আপনাকে বললাম না, কেউ যদি 10,000 টাকা দিত যে তোমার মেয়েটাকে আমার সাথে দাও, তাই সে রাজি। তার টাকার প্রতি এত লোভ ছিল। আমরা দুইটা বোন একসাথে খাইতে বসছি গুরু, আমাকে বাদ রেখে তাকে দিছে। আমি আর ওই জিনিস ধরি নাই, দরকার নাই। অথচ এই মায়ের জন্য নিজের লাইফকে লাইফ বলি নাই। আমি আমার মায়ের বাসায় খাইছি ঠিকই, মাসে 10,000 টাকা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করছি। মায়ের বাসায় থাকলে মানুষ আত্মা ভরে স্বাধীন মতো চলাফেরা করা, আত্মা ভরে খায়। আমি কোনোদিন সেই জিনিসটা পাই নাই গুরু, সে যে মন থেকে যে একটা ভালোবাসা মায়ের, সেই জিনিসটা আমি কখনোই পাই নাই গুরু। আমার সঙ্গে এখনো এরকম হয়ে যাচ্ছে গুরু। ওকে, তারপরে তো আপনি ওই ফ্যামিলিতে বড় হলেন। এটা এর চাইতে এটা সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। ইনফ্যাক্ট গত বনি আসছিল, রাইট, গত 1-2টা প্রোগ্রাম আগে বনিকেও আমি এরকম বলতে শুনেছি যে আমার কি দোষ, কি অন্যায় করেছি, আমি এখনো আমার মারে ভালোবাসি, মা আমারে আদর করে না কেন? এর কারণ এই জিজ্ঞাস্য এখনো বেচারা তো জানেই না যে কারণটা কি। আপনি তাও অ্যাটলিস্ট এটা জানেন যে বাবার দিককার আত্মীয় স্বজন, তার চোখের বিষ আপনার মায়ের, তাদের প্রতি আপনি সহানুভূতিশীল ছিলেন, তাদেরকে প্রয়োজনে হেল্প করতেন, যে কারণে হয়তো আপনি তার চোখের বিষ হয়ে গেছেন। এটা তো একটা কারণ, তাও আবিষ্কার করতে পারছেন। ওর বেচারার কাছে কোনো কারণও ছিল না। তো শুধুই জন্ম দিলে মা বাবা যে হয়, এটা আমি কখনোই বিশ্বাস করি না, এখনো করি না। আসলে মা বাবা হওয়ার জন্য একটা দারুণ
সাধনার ভেতর দিয়ে যেতে হয়। যারা এই সাধনার ভেতর দিয়ে না যায় তাদের মতো অভিশপ্ত মানুষ পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। আপনি বড় হলেন, দেন ফাইনালি আপনি বৈবাহিক সম্পর্কের দিকে আপনার এগিয়ে গেলেন। সম্পর্ক কি ভালোবেসে নাকি না, বাড়ি এটা থেকে? বাড়ি থেকেই হয়েছে। জি, আমি একটু আমাকে এই সব বিষয়ে যেতে চাই। আমাকে যখন দেখতে আসে, ছেলে বেকার ছিল, সিভিল ইঞ্জিনিয়ার ছিল। সিভিল ইঞ্জিনিয়ার থাকার পরে বিয়ে হয়, বেকার। আমরা এভরিথিং দিয়ে দেই, সে আমার একটা নাকফুল পর্যন্ত দেওয়ার মানে দিবার যোগ্যতা ছিল না। বাট সিভিল ইঞ্জিনিয়ার কোনো কর্মসংস্থান ছিল না। আমরা আর্মি এমইএস এ চাকরি দিয়ে দেই, তাও তার সেটা পছন্দ না। এবং সে আমার বাসর ঘরে রাত্রেই আমাকে বলে দিছে, তুমি কোনোদিন আমার মনের মতো হতে পারবা না। তাহলে বিয়ে করলো কেন? ঢাকা শহরে পায়ের নিচে মাটি শক্ত করার জন্য। বাসর ঘরেই বলে দিচ্ছে আপনাকে কথা? বাহ। তারপরে সবাই বলল একটা বাচ্চা নাও, বাচ্চা নিলে হয়তো ভালো হয়ে যেতে পারে। আমার পেটে যখন 8 মাসের বাচ্চা পেটে, সে দিক দিয়ে মেয়ে দেখে বেড়াচ্ছে। মেয়ে দেখতেছে, অলরেডি দেখাও হয়েছে। পরে ছেলে এক জায়গায়, বাবা এক জায়গায়, তখন ফ্যামিলির দিক দিয়ে একটু সন্দেহ হয়। আস্তে আস্তে আমার বাসায় আসে, পিছে পিছে আসে, আয়সা দেখে যে রুমের ভিতরে মেয়েদের কাপড় ঝুলতেছে। তখন রুমে আসে নাই। পরে আমার মাকে জিজ্ঞেস করছে যে এরকম এই ছেলে, বলে হ্যাঁ। মানে যে মেয়েকে পছন্দ করছে সেই মেয়ে খোঁজ নিতে নিতে চলে আসছে বাসায়? মেয়ের গার্জেন। মেয়ের গার্জেন? হ্যাঁ। ও আচ্ছা, যাকে বিয়ে করার জন্য চেষ্টা করতেছে সে। পরে সে গার্জেন আসার পরে দেখে মেয়েদের কাপড় ঝুলতেছে, মেয়েদের কাপড় ঝুলতেছে। পরে এসে জিজ্ঞেস করছে যে এই ছেলে এখানে থাকে? বলে হ্যাঁ। বলে ও কি বিবাহিত? তখন ও আমার আম্মা আমারে ডাক দিছে, এই যে ওর বউ, 2 দিন পর ওর বাচ্চা হবে। পরে আর লোকটা কিচ্ছু বলে না, বলছে কিসের জন্য বলে যান? বলে না, এমনি আসছে। পরে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আমার বাসা যখন আমি, মানে আমার হাজবেন্ড ঘর জামাই থাকে, মানসিক একটা চাপ যে না, তখন আমি বলছি যে বাইরে যে থাকি আমরা, ঘর ভাড়াটা আমি নিজে জোগাড় করব, সমস্যা নাই। বলে না, বাইরে যে থাকবো না আমি। সকাল 7টায় যাইতো গুরু, আর্মিদের চাকরি 9টায়, তো সকাল 7টায় যাইতো, আস্তে আস্তে রাত 11টা 12টা, ছুটির দিনও সে অফিসে থাকতো। দুপুর 2টা 3টার পরে তো কাজ থাকার কথা না। সে 2টা 3টা রাত্রে 11টা 12টা নিচে আসতো না। বিয়ের পরের ঘটনাটা আগে আমি বলি। আমি যখন বিয়ে হয়, নতুন বউ, আমি আমার গেটের কাছে দাঁড়াই থাকি। তখন আমার এক চাচি, আমাকে মহল্লার পাশের বাড়ি, তো চাচি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি এখানে দাঁড়ায় আছো কেন এত রাত্রে? তো আমি বলছি তোমাদের জামাই আসে না, এই জন্য দাঁড়ায় আছে। আসে নাই, 12টা 1টা বাজে গেল, আর আসে নাই। আমি আমার মতো শুয়ে পড়লাম। পরে সকালে উঠা মা জিজ্ঞেস করলো কি ব্যাপার, জামাই আসে নাই? না, ভাত টেবিলে বাড়াই আছে, আসে নাই। কি ব্যাপার, তুমি আসো নাই কেন? পরে যদি বলে না, কাজ ছিল এই জন্য আসে নাই। কিন্তু সে যে ভিতরে ভিতরে যে মেয়ে দেখতেছে, এটা কেউ কিন্তু জানে না, কেউই জানে না। আমি তার জন্য গুরু। আরো আছে আগুনের এটা ছাপ। হ্যাঁ, আমি নিজেকে নিজে অনেক টর্চার করতাম। আমার রাগ আমি কন্ট্রোল করতে পারতাম না। অনেক অনেক মানে অনেক। বিশেষ করে এটা আমার শেষ হয় আমার বাবা মরার পরে। মানে এই রাগটা আমি পুরোটাই শেষ করে ফেলছি। আমার ভিতরে এখন ওই রাগটা কাজ করে না। আপনার বর তাহলে আপনাকে প্রথম দিনই বলে দিয়েছে যে আমি তুমি কখনো আমাকে পরিপূর্ণভাবে পাবে না। তার মানে ওর স্থান, ওরকম অবস্থা কিছুই ছিল না। আপনাকে পুঁজি করে চাকরি নেওয়া এবং ঢাকা শহরে এস্টাবলিশড হওয়া, এটাই ছিল মেইন উদ্দেশ্য। আপনাকে বিয়ের পর থেকে নিজের মতো করে আরেকটা মেয়ে দেখার চেষ্টা, অন্য জায়গায় বিয়ে করার। আমাকে দেখার আগে সে যেখানে ছিল তার সঙ্গে ওখানে একটা মেয়ের সম্পর্ক হয়েছিল। তার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক ছিল, বরিশাল আপনার মঠবাড়িয়া, ওই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তো আমার বিয়ের পরে ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেই গেছে। আচ্ছা, ওই সম্পর্ক তো আছে, ফাইনালি আরেকটা বিয়ে করার জন্য আবার খোঁজ খবর চলতেছে। তার মানে বিবিধ সম্পর্কে সে ইনভলভ। হ্যাঁ, এবং দেখতে সুন্দর, এর জন্য বেশি মানে তার চাহিদাটা, তার বাপের চাহিদাটা বেশি। আচ্ছা, ঈদে কাপড় কিনতে গেছে, আমাকে নিয়েই গেছে। সে বলতেছে যে ওকে তো সব কাপড় মানাবে না, সব কালার মানাবে না, ও কালো,
এভাবে বলতেছে দোকানদারদের সামনে? হ্যাঁ, আমাকে, আমার সামনে দোকানদারের কাছে। আপনিও আছেন, হ্যাঁ দোকানদাররা আছে, হ্যাঁ ওকে মানাবে না, ও তো কালো, হ্যাঁ, এভাবে বলতেছে। হ্যাঁ। এরা বিয়ে শাদী করে কেন? আলা আজব। তো একটা এভাবে- মানুষকে চোখে আঙ্গুল দিয়ে কষ্ট দেওয়াটা। তারপর আফরোজা? তারপরে একদিন হঠাৎ করে আমি আমার শ্বশুর বাড়ি গেলাম। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করতেছে, এলাকার মানুষ জিজ্ঞেস করতেছে এটা কে। তখনও পরিচয় দেয় না যেটা আমার ওয়াইফ, বা আমার শ্বশুর শাশুড়ি কেউ পরিচয় দেয় না যে এটা আমার ছেলের বউ। বলছে আমার ভাগ্নি, আর আমার হাজবেন্ড হচ্ছে আমার খালাতো বোন। বলেন কি? হ্যাঁ, আপনাকে কি পরিচয় দিয়েছে? খালাতো বোন। ওনার প্রেস্টিজে লাগতেছে, যার মতো যুবরাজের বউ তো এরকম হতে পারে না। হ্যাঁ, তারপর? আমি তার ভিতরে আমার মনে পড়ে কিনা আমি জানি না যে কোনো দিন একটা ভালো একটা সময় আমি কাটাইছি তার সঙ্গে। গায়ে হাত তুললে কিন্তু টর্চার হয় না, ইচ্ছে বড় টর্চার কি আছে? বিবাহিত স্ত্রীকে পরিচয় দেয় না। এটাই। গায়ে হাত তুললে কিন্তু টর্চার ওইটা হয় না, মানসিক টর্চারটা হলো সবচেয়ে বড় টর্চার। আমার সামনে একটা জিনিস আছে কিন্তু আমি খাইতে পারতেছি না, আমি ধরতেও পারতেছি না। ভালোবাসা কি জিনিস আমি বললাম না যে আমি একটা ভালো ওয়াইফও হতে পারি নাই, আমি একটা ভালো মাও হতে পারি নাই, ভালো একটা সন্তানও হতে পারি নাই, ভালো একটা বোনও হতে পারি নাই। তারপর আফরোজা ওনার সাথে সংসার এভাবেই চলতেছে। হ্যাঁ। দেন আমার ছেলেটা হলো, হওয়ার পরে ছেলেটা শ্যামলা হলো, অনেক কষ্ট হয়েছে। তো ছেলেটা হলো, তখন সে মানে কোনো মতেই ছেলের এক ফিটার দুধ কেনার ক্ষমতা তার ছিল না, অথচ সে চাকরি করতেছে, সরকারি চাকরি। এগুলা কিছুই সে মানে বেতন বলেন বা রেশন বলেন কোনো কিছুই আমি পাই না, কোনো কিচ্ছু না। আমার ছেলের 8 মাস বয়স, তখন সে মারা গেছে কিভাবে? রোড অ্যাক্সিডেন্টে। বলতে যেমনই শোনাক না কেন, আমি জানি না অ্যাক্সিডেন্টে এই যে মৃত্যুটা, এটা অনেক কষ্টের, এটা কি অনেক দুঃখের, নাকি আপাত মুক্তির, নাকি কিছুটা স্বস্তির? তারপর আফরোজা? এই যে ছেলেটা 8 মাসের। আফরোজা, আপনি কি মিস করেন এই মানুষটাকে? না, আপনি কি মিস করেন এই মানুষটাকে? না, আপনার প্রথম বিবাহিত গুরু। স্বামী, না, প্রথম একটা মানুষের হাত না, না, ধরেছেন, না গুরু, প্রথম কাউকে চুমু দিয়েছেন, না, প্রথম আপনি কাউকে ভালোবেসেছেন। না। আমি বাসলে কি হবে, আমি ভালোবাসা পাই নাই। এই লোকটার 8 মাস পরে আপনার সন্তানের বাবাও হ্যাঁ, মিস করেন ওকে? পশু পাখিও কিন্তু ভালোবাসে, পশু পাখিও কিন্তু রিলেশন করে, তাদের ভিতরে মনের একটা মিল আছে গুরু। আমার আপনি তো ভিতরে কিচ্ছু পাননি, এটা তো আমরা না। শুনলাম আপনার হ্যাঁ। গল্পে। মিস করেন কি লোকটাকে বাই এনি চান্স? একটুও না, একটা সেকেন্ডের জন্য না। মনে পড়ে না? না। কেন মনে পড়ে না? কারণ আমি তো তার সঙ্গে সেই সময়টা কাটাই নাই গুরু। মনে পড়ার কথাও না, যেহেতু আপনি অনেক অনেক প্রসঙ্গই গল্পের মধ্যে উঠে এসেছে, মনে পড়ার কথা যা পাইনি। বৈবাহিক সম্পর্কের পর এতই কপাল পোড়া এই মেয়েটি, বৈবাহিক সম্পর্কের পরে যে 8 মাস সময়কালীন তার স্বামী জীবিত ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়া আগ মুহূর্তকাল পর্যন্ত প্রতি মুহূর্তে মানুষের চোখে, আত্মীয় স্বজনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমার বউ দেখতে ভালো না, এবং বেহায়াপনা করছে তার সাথে সম্পর্ক থাকা অবস্থায় বাইরের মেয়েদের সাথে। শুধু তাই না, অন্য আরেকটি মেয়েকে বিয়ে করার প্ল্যান করতেছিল। ঠিক এর মধ্যে অ্যাক্সিডেন্টের থ্রু দিয়ে মানুষটি মারা যায়। বারবার জিজ্ঞেস করছিলাম যে এত কষ্ট যে দিয়েছে আপনাকে, সে মানুষটি মারা যাওয়ার পর মিস করেন কিনা। বারংবারই বলছিলেন একটুও না, একটা সেকেন্ডের জন্য না। দেখি তার জীবনে আর বাকি রূপ রঙগুলো, কষ্টের আর রূপ রঙগুলো বা আর সম্পর্কগুলো থেকে কোথাও সে ভালোবাসা পেয়েছে কিনা, এটি জানবার চেষ্টা করবো। জি আফরোজা, তারপর থেকে আমার
ছেলেটাকে আমি চাকরি করলাম। আমি কিন্তু গুরু প্রথমে গার্মেন্টসে ঢুকলাম, তারপরে আসলাম, ওখান থেকে চাকরি শেষ করে গার্মেন্টসে ঢোকার পরে ঘন ঘন আমি জ্বরে পড়ে যাই। আমি যা ইনকাম করি আমার ডাক্তারটাই বেশি হচ্ছে। তো 2002 আমি চাকরি ছেড়ে দিলাম। যেহেতু বাড়ির সাপোর্ট নাই, স্বামী থেকেও ছিল না, তো আপনাকে বাধ্য হয়ে কিন্তু নিজের বাঁচার স্বার্থে এবং ওই বাচ্চা ছেলেটাকে যেটা আপনার ঔরসে জন্ম নেওয়া, আপনার গর্ভে বা জন্ম নেওয়া বাচ্চাটাকে জন্ম দেওয়ার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আপনাকে তখন গার্মেন্টসে জব নিতে হয়। কিন্তু আপনার যে বিজনেস আপনার পরিবারে, তাতে কিন্তু এই কাজটা করার কথা আপনার ছিল না। এনিওয়ে, আমরা এখন শুধু একটা জিনিস জানবার মনে হয় বাকি আছে। মায়ের প্রসঙ্গ তো জানলাম, তার স্বামীর প্রসঙ্গ জানলাম, আমি শুধু জানবো এই বাচ্চাটা যখন বড় হচ্ছে কতটুকু ভালোবাসা দিচ্ছে, এই জিনিসটা আমাদের এখন জানার বড় বেশি আগ্রহ। তারপর আফরোজা, আমার ছেলেটা যখন 8 মাসে, তখন আমার এক বোন বললো ওরে ছবি তুলতেছে, বললো ওরে সরাই দাও, ওরে ফেলে দাও। তখন আমি গেটের কাছে দাঁড়ায়। কাকে ফেলে দাও? আমার ছেলেটাকে। আমার মা কোলে নিয়ে বসে আছে, বলছে ছবি তুলবো, আসো। তা বলছে ওরে ফেলে দাও, ওই বেচারটাকে ফেলে দাও। এটা কে বলতেছে? আমার আপন রক্তের বোন বলতেছে। ও আচ্ছা, মা কোলে নিয়ে আছে তাই বলছে ওকে ফেলে দাও। হ্যাঁ, আমরা ছবি তুলবো, আসো। তখন বলছে ওর মা শুনলে কষ্ট পাবে না। কিসের কষ্ট? যার বাপ মরে গেছে তাকে এত লালন পালন করার দরকারটা কি? এইভাবে তো যাই হোক, আমি চাকরি করতেছি, জানি না এটা কে করতেছে। আমার মা করতেছে। ওকে, আচ্ছা, তাহলে মায়ের, আচ্ছা বুঝছি, আপনি ওই সময় বেশিরভাগ সময় অসুস্থ থাকতেছেন। আমি অসুস্থ থাকতেছি, তারপর আমি কিন্তু চাকরি করে যাচ্ছি। এগুলো নিয়ে আপনি অনেক ইনভলভ এবং ব্যস্ত। আর এই সময়টাতে আপনার পরিবারের জন্য আপনার ছেলে থাকতেছে আমার নানির কাছে বা আপনার মায়ের কাছে অনুরোধ করে রাখতেছেন। তখন কোনোভাবে আপনার সম্বন্ধে ভালো ইমপ্রেশন না আপনার মা আপনার ছেলেকে দিত না। ওকে, তারপর মা যখন মারা গেল, আমি আমার মা থাকা অবস্থায় সে অন্য পথে যাচ্ছে। আমার মা কিন্তু বুঝতে পারতেছে, বাথরুমে বসে সিগারেট খাইতেছে। আমি একদিন হঠাৎ করে বললাম, ও যে সিগারেট খাইতেছে তুমি কিছু বলো না? বলে বলছি, ও শোনে না। গেল গুরু। যাওয়ার পরে আমি ওরে দুটো পায়ে ধরে আমার মাথা রেখে বললাম যে তুমি এই সিগারেট খায়ও না, এই পথে যায়ও না, আমার কষ্টটা তুমি বোঝো। কোনো মতেই সে বুঝতে চায় না। আমি আজকে এখানে আসছি মূলত শুধু যারা তালাক প্রাপ্ত, যারা বিধবা, তাদের যদি কোনো সন্তান থেকে থাকে, তাদেরকে একটা মেসেজে দিব, মায়ের কষ্ট বুঝো। মারা অনেক কষ্ট করে তোমাদের মানুষ করে, বাবা নাই, কিন্তু তোমরা সন্তান, মা বাবা হয়ে তোমার মাকে দেখো। নেশার পথে যেও না, কারণ একটা মা চায় ভালো একটা সন্তান। তোমরা মাকে সময় দাও, মায়ের কষ্টটা উপলব্ধি করো। যেই মা বাবা স্বামী ছাড়া থাকে, সেই মাই জানে যে কত কষ্ট, কত কিভাবে দিনটা যায়। যেই মা নিজের সুখ, নিজের আনন্দ সবকিছু ত্যাগ করে যেই মা তোমাদেরকে মানুষ করে, সেই মাকে তোমরা সম্মান করো। মানুষের সামনে অবহেলা করো না, মানুষের সামনে মানে অপমান করো না। এর চেয়ে কষ্ট দুনিয়াতে আর কোনো কষ্ট নাই। আত্মহত্যা যদি পাপ না হতো গুরু, সবার আগে আমি করতাম। সো এই অবস্থাতে আমরা এখন জানতে চাই, এক্স্যাক্টলি আমার বেশি জানার ইচ্ছে, যে ছেলেটিকে নিয়ে এত কষ্ট আপনার, এত পরিশ্রম, এত যুদ্ধ, সেই বাচ্চাটিকে নিয়ে আপনি কেমন আছেন? কারণ আমি তো বুঝতেই পারেন যে একজন মায়ের পক্ষে আপনি যে কথাটা বারবার বলছিলেন যে কেউ যদি ডিভোর্সি হয়, কেউ যদি উইডো হয়, সেক্ষেত্রে একটা মায়ের জন্য কতখানি টাফ হয়ে যায় সেই বাচ্চাটাকে মানুষ করা। সেই বাচ্চাটিকে আপনি মানুষ করতেছেন, আপনার একটাই একমাত্র পুঁজি। সেই জায়গাতে আপনি বাচ্চাটাকে নিয়ে কেমন আছেন, কেমন চলতেছে আপনার জীবন? গুরু, আমি একটা কথাই বলবো যে আমার এই সন্তানটাকে নিয়ে আমি অনেক আশা করছিলাম, কিন্তু যে আশা নিয়ে আমি আমার সন্তানের মুখের দিকে আমি চেয়ে বসে আছি, এই সন্তান আমাকে দেখবে না। কেন দেখবে না? সে একটা জব করে। তখন আমাকে বলছে যে তুমি বুড়া হলে তোমাকে আমি মুখে তুলে খাওয়াবো, আমি খাওয়াতে পারবো না তোমাকে, তুমি সেই আশা আমাকে করো না আমার কাছে। আমি জব করতেছি, তুমি তোমার খাওয়ার চিন্তা ভাবনা করো, আমি তোমাকে খাওয়াতে পারবো না। আমার টাকা দিয়ে তুমি খাবা,
এটা হবে না। এই ছেলেকে আপনার স্ট্রাগলটা দেখেনি দিনের পর দিন? দিনের পর দিন দেখছে তার খালা মামারা আমাকে যে কতটা অপমান করছে বা এখনো করে, সেগুলো বুঝে না। সে আমাকে বলে দুনিয়ার নিকৃষ্ট একটা মা, নিকৃষ্ট একটা মা। যে সন্তানের জন্য আমি সারাদিন চাকরি করে এসে করে রাস্তায় রাস্তায় এই ঘর ওই ঘর, গার্মেন্টসের স্টকের বিজনেস, এই রুম ওই রুম ঘুরে ঘুরে এসে সারাদিন যখন এসে আমি দেখছি যে পাতিলে ভাত একটুখানি আছে, আমি খেলে আমার সন্তান খাইতে পারবে না, আমি পানি খেয়ে ঘুমাই গেছি। মা তুমি ভাত খাবা না? না বাবা আমি বাইরে থেকে খেয়ে আসছি, কিন্তু আমি পেটে ক্ষুধা নিয়েই ঘুমাই গেছি। সেই সন্তান আজকে আমাকে বলে যে আমি তাকে দেখ, আমার আশায় তুমি থেকো না গুরু। কেন? কি অপরাধ আমার? আজকে আমার বাবা থাকলে এই করতো সেই করতো, তোমার তো বাবা নাই। আমি যতটুকু পারছি আমি তো চেষ্টা করে গেছি গুরু। আমি অসুস্থ হয়ে থাকলে আমাকে গেটে তালা মেরে সে আড্ডা দিতে যায় গুরু। আমাকে একটু জিজ্ঞেস করে না যে মা তোমার কি লাগবে, মা মা তোমার তোমার কি টাকা ওষুধ লাগবে, মা তোমার মাথায় একটু হাত বুলাই দেই, মা গো তোমার তোমার একটু পা টিপা দেই। কোনো দিন বলে না গুরু, কোনো দিন না। কেন গুরু? আজকে অসুস্থ অবস্থা আপনাকে বন্ধ করে বাইরে থেকে চলে যায় আড্ডা দিতে? হ্যাঁ আড্ডা দিতে বাহ। চলে যায়। কোনো বন্ধু বাসায় আসলে আমি তো, কেন তুমি বাসায় নিয়ে আসছো এই ভাইরাসের সময়, সে আমাকে চোখ দেখায় বেশি বাড়াবাড়ি করবা না, আমার রুমে আমি যা খুশি করি, তুমি বলার কে? এইভাবে বলে গুরু আমাকে। সে এখন একটা কথা বলে 5 মিনিট পর সে আবার ভুলা যায় যে তুমি তো, আমি তখন বলি তুমি তো আমার এই কথা বলছো, তখন সে বলে না আমি এগুলো বলি নাই। সে আমারে আরো বলে তুমি এমন একজন মানুষকে বিয়ে করো যে তোমার লাইফ সেটেল হবে, তার সঙ্গে আমারও সেটেল হবে। কোনো সন্তান তার মাকে এইভাবে বলে গুরু? শুনেনি কোনোদিন, ভাবেনি কোনোদিন, কল্পনাতেও শুনেনি কোনোদিন, কোনোদিন শুনতে হবে এটা চিন্তাও করতে পারিনি। গুরু আমি কোথাও খাইতে গেলে আমাকে কেউ যদি দাওয়াত দেয় আমি বলি, আমি খাবো না, আমার ছেলেটার জন্য তোমরা দিয়ে ইস, দাও। কেমনে বলে? বরং বরং কেউ যদি বিধবা মহিলা বা বিধবা মেয়ে বা কোনো 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 সেপারেটেড মেয়ের ক্ষেত্রে তার যদি সন্তান থাকে, তারা বরং চিন্তা করে যে বৈবাহিক সম্পর্কে আমার মা আবার জড়িয়ে না পড়ে, তাহলে হয়তো আমার সৎ বাবার পাল্লায় পড়ে আমার জীবন হেল হয়ে যাবে। সেখানে আপনি আপনার পুরো জীবন স্যাক্রিফাইস করে দিলেন। মাত্র 8 মাস বয়স বাচ্চার এই অবস্থাতে স্বামী গত হওয়ার পরে আপনি আর নিজের জীবনের কথা ভাবলেন না, যে আপনার জীবনের সমস্ত কিছু গ্যাম্বলিং করলেন এই 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 বাচ্চাটার জন্য। সে আপনাকে বাচ্চা হয়ে মায়ের পরামর্শ দেয় তোমারও গতি হবে আমারও গতি হবে, এমন বড় কোনো পয়সালা ঘরের বা কাউর বিয়ে করো তুমি। সিগারেট খায় গুরু গন্ধে, আমার মাইগ্রেনের সমস্যা আছে গুরু, আমি গন্ধ নিতে পারি না, আমি জোরে সাউন্ড কোনো কিছু সাউন্ড নিতে পারি না, আমার অনেক বিরক্ত লাগে, মানে এত খারাপ লাগে আমার। তার আমি 2টা পায়ে ধরে বলছি যে বাবারে তুই এগুলা খাইস না, তুই ছাদে যায় খা, আমি এগুলো নিতে পারতেছি না। আমার সন্তান হিসেবে মাকে কেমনে বলে যে তুমি এমন জায়গায় বিয়ে করো যে নিজের ব্যবস্থা নিজে করো? কোন জামানায় পড়লাম সে? গুরু আমার কাছ থেকে টাকা চাইছিল, আমি দিতে পারি নাই। সে আমাকে বলে তুই মা না হলে তোর আমি বুঝাইতাম যে আমি কি চিজ। এই যে একটা কাপড় আমি নেই না, ওরা যতটুকু দৌড় আমি চেষ্টা করি গুরু, তারপর ও কি করছো আমার জন্য, কি করছো? কি করছে? একটা মানুষের পুরো জীবন শেষ করে দিল ওর মুখের দিকে তাকিয়ে। কি করছে? আমাকে, আমি একটু রান্না খারাপ হইলে গুরু এত জঘন্য ভাষায় আমাকে গালিগালাজ করে, আমি কারোর কাছে প্রকাশ করতে পারি না গুরু, কারোর কাছে না।
মানুষ গায়ে হাত তুলে গুরু বার হয়ে যায় না। মানসিক টর্চার, মানসিক কষ্টটা কারোর কাছে আমি প্রকাশ করতে পারি না। আমি ঘরে চিৎকার দিয়ে কাঁদি, তবু একবার এসে জিজ্ঞেস করে না, মা কেন কাঁদছো, কি হয়েছে আমারে বলো। কালকে আমার এত জ্বর আসছে, খালি আয়সা হাত দিয়ে বলে কি জ্বর বলে নিজের রুমে নিজে ঢুকে গেল। আমার সকালে ডিউটি আছে, ব্যাস শেষ। রাত 2টা বাজে উঠে যদি বলে মা আমাকে এই নুডলস রান্না করে দাও, আমি কিন্তু আমার শরীরের দিকে তাকাই না গুরু, তাড়াতাড়ি ওর জন্য আমি করি। ওর যেটা খাইতে ইচ্ছে করে সেটাই রান্না করি, আমি আমার নিজের দিকে তাকাই না। আমার পেটে এত বড় একটা টিউমার হয়েছে গুরু, ডাক্তার বলছে ক্যান্সারের রূপ নিতে পারে, বলে এগুলো সব ভনিতা, এগুলো সব মনস্টার। ফ্রিকোয়েন্ট যে আপনার এই যে জ্বরগুলো আসছে, এটা কি ওই কারণেই হয় গুরু। এখনো কি অপারেশনটা হয়নি? না, অপারেশনটা হয় নাই গুরু। আমাকে কেউ নাই একটা সাপোর্ট দেওয়ার মতো গুরু, কেউ না গুরু। কি বলবো আপনাকে, কেউ না যে আমাকে 2টা পয়সা দিয়ে সাহায্য করবে, এরকম কেউ নাই গুরু আমার পাশে, কেউ নাই। কার কাছে যাব আমি গুরু? কেউ নাই আমার পাশে দাঁড়ানোর মতো। আমি এই জিনিসটা নিয়ে কত কষ্ট করতেছি, তারপরেও আমাকে ডাক্তার বলছে সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না, এটাতে আরো ক্ষতি হবে আপনার। তারপরও আমি যে না, চেষ্টা করে যাই। যুদ্ধে যখন আমি নামছি, আমি যুদ্ধ করে যাব, এর শেষ কোথায় আমি দেখে দেব। বলে তুমি বাইচা থাকলে আমি বিয়ে করব, জীবনেও না। তুমি বললে আমি বিয়ে করব, এর আগে না। কোন সন্তান তার মাকে এইভাবে বলে গুরু। একদিন আমার পিঠে দম বন্ধ হয়ে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, তখন আমি বলছি মানে আমার পিঠটা ডলা দে, এই আমি বড় হয়েছে, আমাকে এগুলা বলবা না, এগুলা বলবা না। কার কাছে যাব আমি গুরু? কাকে বলবো? কে আছে আমার? আমার তো কেউ নাই। এই সন্তানের মুখের দিকে তাকায় আমি এগুলো করছি গুরু। এই সন্তান আমাকে দেখবে না গুরু। কোনো মা যদি বিধবা হয়, যেন বিয়ে না ছাড়া না থাকে গুরু, তাহলে আমার মতো ভাগ্য যেন কোনো বিয়ে না হয় গুরু। কোন সন্তান যেন তার মাকে অবহেলা না করে গুরু। এত স্যাক্রিফাইস, এত কষ্ট এই পৃথিবীতে একটা সিঙ্গেল মাদারের একটা বাচ্চাকে মানুষ করা এত টাফ। বিনিময়ে যদি একটা বাচ্চা এটা দেয়, তার আর কি পাওয়ার থাকতে পারে? আমি বারবার বলবো, কোন গার্জেন যেন তার মেয়ে যদি বিধবা হয় বা তালাকপ্রাপ্ত হয়, তাদেরকে যেন অবহেলা না করে। কোন সন্তান যেন তার মাকে অবহেলা না করে। তাদের একটা অবলম্বন দরকার, তাদের একটা সঙ্গী দরকার, তাকে বাঁচার একটা পথ দেখানো দরকার। তাদেরকে অবহেলা করো না। তাদের ভিতরের কষ্টটা কেউ বুঝতে পারে না, কেউ না। একমাত্র যার হয় সেই বোঝে, অন্য কেউ বুঝবে না ভাই, কেউ না। যে মানুষটা কতটা ত্যাগ স্বীকার করতে পারে, কতটা কি করতে পারে। আমার একটাই কথা, যে কাউকে এরকম অবহেলা করো না। কোনো মাকে, কোনো বাপকে এইভাবে অবহেলা করো না। কষ্ট বোঝার চেষ্টা করো। কোনো সন্তান তার মাকে বোঝার চেষ্টা করুক। আর কিছু বলার নাই গুরু আমার। আমরা 19টা পরীক্ষা নেওয়ার জন্য আমাকেই খুঁজে পান, যে কারণে আমাকে কোনো সম্পর্কের হাত ধরে, কি স্বামী, কি বোন, কি মা, কি সন্তান, কি অন্য কোনো রিলেশনশিপ, কারো হাত ধরে আমি জীবনে ভালোবাসা কি জিনিস কাছ থেকে দেখা হলো না। এর পিছনে কি তাহলে এটাই কারণ যে আমার গায়ের রং চাপা, আমি দেখতে কালো, আর নাকি স্রষ্টা আমার কপালে এমন কিছুই লিখে রেখেছেন? দিস ইজ অ্যাবাউট। প্রোগ্রাম শেষ করব আফরোজা অনুষ্ঠানের শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে। তবে হ্যাঁ, আফরোজা যেহেতু একটা অসুখের ভিতর দিয়ে যাচ্ছে, আমি আফরোজার জন্য কিছু করতে হবে। ঈদ মোবারক আফরোজা। ইনফ্যাক্ট গতদিন ঈদ ছিল, আর এটা হচ্ছে আমার পক্ষ থেকে ছোট্ট ঈদের গিফট। ঈদি
আমি আইসক্রিম কিন্তু ওইভাবে খাওয়া যাবে না, কারণ আপনার যেহেতু একটা অসুখের ব্যাপার আছে এবং ঘন ঘন জ্বর আসে, একটু একটু করে খাবেন। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে ঈদের ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি আইসক্রিম পছন্দ করেন দেখে আমি তাড়াতাড়ি করে ওদেরকে দেওয়ার আনতে পাঠাইছি। আপনি খেলে আমার ভাল লাগবে। আর অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে যদি আপনার পক্ষ থেকে কিছু বলতে চান। গুরু, সবচেয়ে বড় জিনিস কি, আমার তো ওই টিউমার থেকে আমার কিডনিতে এফেক্ট করতেছে। আমার চোখের যে দুইটা রগ আছে না, এখানে পানি শুকায় গেছে। আমি চশমা ছাড়া তেমন কিছু দেখি না। দিনে দিনে চশমার পাওয়ার বাড়তেছে, আর চোখের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। তো মানে আছি, তারপরও আলহামদুলিল্লাহ 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 ভালো আছি। আমাকে কেউ সাপোর্ট করুক না করুক, আল্লাহর উপরে আমি ভরসা করে আছি। আল্লাহ আমার যতদিন হায়াত রাখছে আমি এইভাবেই বেঁচে থাকবো। আর আল্লাহ যদি এখন এই মুহূর্তে যদি শেষ করে দেয়, তারপর আল্লাহর কাছে আমি শুকরিয়া, আমি শুকরিয়া, আমি শুকরিয়া। অনুষ্ঠান শেষ করছি। আফরোজা, আপনার তো পেজ টেজ আছে কোনো, বা কোনো আইডি টাইডি আছে নাকি? হ্যাঁ গুরু, আপনার সঙ্গে আমার অ্যাড আছে, আফরোজা রুমা বলেই অ্যাড আছে। আপনাকে আমি মেসেজও করছি। লাভ গুরু বলে একটা আপনার পেজ, এটা কিনা আমি জানি না, ওখানে আমার সঙ্গে আমি দেখছি অ্যাড করা। এনিওয়ে, আমি আপনাকে এই জিনিসটা জিজ্ঞেস করলাম যে অনেকে হয়তো কমিউনিকেট যদি করতে চায় জি। আপনার সাথে হয়তো আইডিতে যোগাযোগ করবে। হ্যাঁ। এবং আমরা এখান থেকে কোনো কিছু পেট্রোনাইজ করি না। এটা আপনার ব্যাপার যে কেউ যদি যোগাযোগ করে আপনি তার সাথে যোগাযোগ করবেন কি করবেন না, দিস ইজ কমপ্লিটলি ইটস ইওর কল। আমাদের কিন্তু এখানে বলার কিছু নাই। অনুষ্ঠান শেষ করছি আফরোজা। আমি যদি ফোন নাম্বারটা দেই তাহলে কি সমস্যা হবে? ফোন নাম্বার আমরা আসলে এখান থেকে শেয়ার করি না, যে কারণে হয়তো আইডিটা বললাম। হ্যাঁ, আমার আফরোজা রুমা, এবং আমার যে প্রোফাইল পিকটা কাবা শরীফের এবং একটা স্বর্ণের কোরআন শরীফ দেওয়া আছে প্রোফাইল পিকটা। তো বাকিটা হচ্ছে আপনার ব্যাপার, যদি কেউ কমিউনিকেট করতে চায়। এটা নিতান্তই, কিন্তু আপনি যে কথাটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমার কারো কিছুর ইসের বাইরে গিয়ে মানুষের দোয়া চাই, এবং আমি আমার একার যুদ্ধ একাই শেষ পর্যন্ত চালিয়ে যাব। আফরোজা, এই যুদ্ধ যেন কোনো সময় থেমে না যায়। আপনি তো দারুণ একটা প্রমাণ পেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের প্রশ্নে সহানুভূতিশীল। আপনি নিজেই বলছিলেন যে আমার তখন যে অবস্থা শরীরের, তখন 5টা টাকারও আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কে কিভাবে কোন প্রোগ্রাম কিসের থ্রু দিয়ে হঠাৎ আপনার কাছে 2000 টাকা পৌঁছে গেল, ওই টাকা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওই সময়টা। এবং আল্লাহ ফয়সালা করেছেন যে টাকাটা যেন এইভাবে যায়। আমি কিন্তু আপনাকে বারবার বিজি পাচ্ছি, তারপরেও যে কিভাবে আসছে আমার শরীরের পশম এখনো খারাপ হয়ে যায়, যে আমি কল্পনা করতে পারি না যে আপনি আমাকে ফোন দিছেন, আর তারপরের দিনই শিওর হওয়ার জন্য যে হ্যাঁ এটা বিকাশ করা আছে কিনা, আর আপনি কি আফরোজা রুমা? আমি বলছি জি গুরু, আমি আফরোজা রুমা। আসলে আমি ফোন দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে সেদিন ফোন দেওয়াইছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষকে হেল্প করেন। না, এই জন্যই বললাম আল্লাহ গুরুকে নেক হায়াত দান করুক, এবং অনেক অনেক আমার মন থেকে দোয়া করি যে আপনি আসলে একটা ভালো মানুষ। মুবারক, ঈদ মোবারক।